বিচারের পর আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত লন্ডনের প্রধান উপদেষ্টা। জুলাই চার্টার হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠকে প্রাধান্য পেতে পারে নির্বাচন সংস্কার ও মানবতা বিরোধী বিচার, জানালেন প্রেস সচিব। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। পূরণ হয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধন শর্ত। চলতি মাসে ইসিতে আবেদন করবে দল। পাচারের অর্থ ফেরাতে আইনি সহযোগিতায় জোর গভর্নরের। কার্যকর পদক্ষেপ নিতে যুক্তরাজ্যকে টিআইবি সহ ৩ সংস্থার আহ্বান। এবং করোনা মোকাবেলায় প্রস্তুত হচ্ছে হাসপাতাল, চালু হচ্ছে পরীক্ষা, টিকার ব্যবস্থাও হবে শীঘ্রই। স্বাগত। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত আসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারের পর। বুধবার বিকেলে লন্ডনের চাথাম হাউসে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেন, জননিরাপত্তার স্বার্থে দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী রাজনৈতিক সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছা নেই জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন, বর্তমান সরকারের লক্ষ্য গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। যুক্তরাজ্যে 4 দিনের সফরের দ্বিতীয় দিন বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চ্যাথাম হাউসে মুখোমুখি হন ব্রিটেনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে। বলেন, পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছে নেই তার সরকারের। জুলাই আন্দোলন ও হত্যাকাণ্ডের সময়কার তথ্যচিত্র নিয়ে সরকারের নতুন কিছু বলার নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টা জানান, সব জায়গায় ক্যামেরা ছিল, সারা বিশ্ব দেখেছে কি ঘটেছে। জননিরাপত্তার স্বার্থেই ফ্যাসিবাদী শক্তি হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিচারের পর তাদের নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হবে। আওয়ামী লীগের কোন সদস্য জাতির কাছে ক্ষমা চায়নি যারা গণহত্যা ঘটিয়েছে এবং এর সাথে জড়িত ছিল। বিচার শেষ হওয়ার আগে আমরা জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত করেছি। সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করা হচ্ছে বলেও জানান অধ্যাপক ইউনুস। বলেন, এখন সরকারের প্রধান কাজ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। 17 বছর পর বাংলাদেশের মানুষ প্রথম সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছে। এ নিয়ে ভোটারদের মধ্যে অনেক আগ্রহ তৈরি হয়েছে। অনেক তরুণ অপেক্ষা করছে প্রথম ভোট দেওয়ার জন্য। সাইবার স্পেস ও ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী ফেক নিউজ দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা ভারতের সাথে সবচেয়ে সুন্দর সম্পর্ক রাখতে চাই, কিন্তু ভারতের কিছু সংবাদ মাধ্যমের মিথ্যা সংবাদের কারণে তা হয়ে উঠছে না। তরুণরা ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে, তবে প্রাধান্য পেতে পারে নির্বাচন সংস্কার ও মানবতা বিরোধী বিচার প্রসঙ্গ। এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সকালে এই বৈঠক হবে। এছাড়া অধ্যাপক ইউনুসের সাক্ষাৎ চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি পেয়েছেন বলেও স্বীকার করেছেন প্রেস সচিব। 4 দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার যুক্তরাজ্যে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠক সহ ব্যস্ত দিন পার করেন তিনি। এরই মধ্যে শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়। এ নিয়ে লন্ডনে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, ওই বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। সংস্কার, নির্বাচন আর জুলাই গণহত্যার বিচার সহ যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। এদিকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি হাতে পেয়েছেন বলেও জানান প্রেস সচিব।
আমরা চিঠি পেয়েছি, একটা চিঠি এসছে যে এটা একটা লিগ্যাল ইস্যু এবং এটা লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কানাডা সফরের কারণে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ অনিশ্চিত হলেও চেষ্টা চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঐতিহাসিক মুহূর্ত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে সুবাতাসের প্রত্যাশা করছে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, সবার মনোযোগ এখন লন্ডন বৈঠকের দিকেই। রিজভী অভিযোগ করেন, ঈদের সময় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। মানুষ কার্যকর পুলিশি পদক্ষেপ দেখতে চায় মন্তব্য করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা খুবই সীমিত। অর্থনীতি ভেঙে পড়েছে জানিয়ে বিদেশি বিনিয়োগ না আসার জন্য অনির্বাচিত সরকারকেই দায়ী করেন রিজভী। ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে অনড় থাকার প্রশ্নে রিজভী বলেন, আলোচনার পর বিষয়টি চূড়ান্ত হবে। আমার বিশ্বাস এই বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা সুবাতাস বইবে এবং বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায়, তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে। নির্বাচন সামনে রেখে তৎপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত পূরণ করেছে দলটি। চলতি মাসে নিবন্ধনের আবেদন করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা। এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক পার্টিকে শহর কেন্দ্রিক না হয়ে তৃণমূলে দল গোছাতে হবে। ২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোডম্যাপ প্রদান করবে। আত্মপ্রকাশের পর 4 মাস পার করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতারা বলছেন, এখন লক্ষ্য নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া। এরই মধ্যে 10টি জেলা এবং 100-র উপরে উপজেলা পর্যায়ে কমিটি দেয়া হয়েছে। বাকি কমিটিও দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করা হবে চলতি মাসেই। আমরা মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণীর মানুষকে যদি আমরা যুক্ত করতে পারি এবং তাদের মধ্যে তাদেরকে সংগঠিত করে যখন আমরা আগাতে পারবো, তখনই আসলে বাংলাদেশের মধ্যে আমাদের এই জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। ঈদের ছুটিতে দলটির নেতাকর্মীরা এখন জেলা উপজেলা পর্যায়ে গণসংযোগ চালাচ্ছেন। আমরা যেহেতু এলাকাগুলোতে ভ্রমণ করছি, আমরা সেখানে দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ মানুষ আছে যারা জনপ্রতিনিধি হতে ইচ্ছুক। আমরা তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছি। এছাড়াও যারা অভ্যুত্থানে বিভিন্ন পয়েন্টগুলোতে, যে সকল জায়গায় অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সে সকল পয়েন্টগুলোতে নানা ব্যক্তিবর্গ কিন্তু রাজনৈতিকভাবে হাজির হচ্ছে এবং তারা রেভলিউশনারি ফোর্স আকারে দাঁড়িয়েছে। তো আমরা তাদেরকে কানেক্ট করার চেষ্টা করছি। বিশেষজ্ঞরা বলছেন, এনসিপির নেতাদের এখন দল গোছানোর জন্য বেশি সময় দিতে হবে। শহর কেন্দ্রিক না হয়ে তৃণমূলে বেশি কাজ করতে হবে। তাকে ঢাকা শহরের বাইরে যেতে হবে এবং ঢাকা শহরের বাইরে যাওয়া মানে এই নয় যে আবার অন্যান্য বিভাগীয় শহরগুলো যাওয়া। গ্রামে গঞ্জে চষে বেড়ানো, সমর্থক বাড়াতে হলে আপনাকে গ্রামে গঞ্জে যেতে হবে। এই কাজটা তারা ভাগ ভাগ করে নিতে পারে। দলটির প্রতীকের ক্ষেত্রে প্রযুক্তি, প্রকৃতি এবং বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। এরই মধ্যে 10টি প্রতীকের প্রাথমিক তালিকা করা হয়েছে। ঐক্যমতের ভিত্তিতে প্রতীক চূড়ান্ত হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংক্রমণ বাড়ায় করোনা মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল, চালু হবে করোনা পরীক্ষাও। এসব তথ্য দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন করেন তিনি। আবারও বাড়ছে করোনা সংক্রমণ। এপ্রিলে শনাক্ত হয় 23 জনের, মে মাসে 86 আর জুনের 10 দিনেই আক্রান্ত 68 জন। করোনা সংক্রমণ নিয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তর। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন মহাপরিচালক। জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করা, বারবার হাত চোখ ধোয়া সহ 11টি নির্দেশনা দেয়া হয়েছে। সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা, ডিভিশনাল ডাইরেক্টর সহ মন্ত্রণালয়ের
সর্বোচ্চ পদস্থ উপদেষ্টা মহোদয়, বিশেষ সহকারী মহোদয়, তাদেরকে নির্দেশনা অলরেডি দেওয়া হয়েছে। করোনার পর্যায়ে কিন্তু অত ভয়াবহ নয়, কিন্তু আমাদের দায়িত্ব সবাইকে সচেতন করা। হাসপাতালে শিগগিরই করোনা পরীক্ষার কিট পৌঁছানো হবে এবং কয়েকটি হাসপাতালে বিশেষায়িত বেড করা হবে। এছাড়া টিকার ব্যবস্থাও করা হবে। ডিএনসি হাসপাতাল আছে, সেখানে 50 বেডের একটা ওয়ার্ড রেডি করা আছে এবং 15 বেডের আইসিইউ আলাদা করা আছে ডিউটি ডক্টর সহ কোভিড পেশেন্টদের জন্য। মুগদাতে আমার 20 বেড রেডি করা আছে, কবিটোলাতে 15 বেডের কোভিড ফ্যাসিলিটি রেডি করা আছে। যদি ঢাকার বাইরে কথা বলেন, আমরা চাই যে কোনো রোগী ঢাকাতে না আসুক, ঢাকার বাইরে চিকিৎসা পাক। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, হাসপাতালে আসা সব রোগীর করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই। উপসর্গ থাকলে ও জটিল রোগে আক্রান্তদেরই পরীক্ষা করা হবে। একজন রোগীও যদি মারা যায়, তার ফ্যামিলির জন্য এটা 100%। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এপিএস মোয়াজ্জেম এত দুর্নীতি করলেন অথচ উপদেষ্টা আসিফ মাহমুদ কিছুই জানতেন না, এটা কিভাবে সম্ভব? এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি জানান তিনি। বুধবার সকালে ঝিনাইদহের সাংবাদিকদের সাথে মতবিনিময়ে রাশেদ এ দাবি করেন। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকার গঠন হয়েছে উল্লেখ করে রাশেদ খান মন্তব্য করেন, সরকার এককভাবে অনেক সিদ্ধান্ত নিচ্ছে যা গ্রহণযোগ্য নয়। এসব সিদ্ধান্ত স্বৈরাচারী শেখ হাসিনার আচরণকে মনে করিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বড় রাজনৈতিক দলগুলোর মত উপেক্ষা করে এপ্রিলে নির্বাচনের সময়ে ঘোষণা করা হয়েছে বলেও মনে করেন রাশেদ। আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, যেমনি ভাবে তদন্ত হচ্ছে এপিএস মোয়াজ্জেমকে নিয়ে, ঠিক একইভাবে আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে সবথেকে বেশি দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত হতে হবে। বিদায়ী সরকারের 15 বছরে $200 বিলিয়ন বেশি বিদেশে পাচার হয়েছে। শ্বেতপত্র কমিটির রিপোর্টের এ তথ্য বিবেচনায় নিয়ে অর্থ ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারস্পরিক আইনি সহযোগিতায় জোর দিয়েছেন গভর্নর। অর্থনীতিবিদরা বলছেন, পাচারের টাকা ফেরানো দীর্ঘ প্রক্রিয়া, তাই পরবর্তী সরকারকেও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বড় বড় উন্নয়ন প্রকল্পের নামে যৌক্তিক খরচের অতিরিক্ত অর্থ বরাদ্দ, প্রবাসীদের আয়ে হুন্ডি, আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার, বড় অঙ্কের ঋণ জালিয়াতির টাকা বিদেশে পাঠানো, এসব উল্লেখ করে অর্থনীতির অবস্থা পর্যালোচনায় গঠিত শ্বেতপত্র কমিটি জানায়, টানা 15 বছর ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলাদের সংঘবদ্ধ চক্রের দুর্নীতি জারি ছিল। 28 উপায়ে দুর্নীতির মাধ্যমে দেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। বৈদেশিক মুদ্রার সংকট, হু করে ডলার দর বেড়ে যাওয়া, অতিরিক্ত মূল্যস্ফীতি সহ অর্থনীতির অস্থিতিশীলতার বড় কারণ অর্থ পাচার। তাই পাচারের টাকা ফেরাতে তৎপর কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স MLA, তো আমরা MLA প্রক্রিয়াতে আছি। এখন আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, তো বিদেশিদের আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তা কিন্তু আমরা তাদের অ্যাসেটটা ফ্রিজ করতে পারবো। অ্যাসেটটা ফ্রিজ হলে তার পরবর্তীতে কোর্টের আইনগত প্রক্রিয়া শুরু হবে। বিশ্লেষকরা বলছেন, পাচারের টাকা ফেরাতে অতীতের তুলনায় সরকারি সংস্থাগুলোর মধ্যে যথেষ্ট সমন্বিত উদ্যোগ দেখা যাচ্ছে। তবে সফলতা নির্ভর করছে দেশে বিদেশের আদালতে অভিযোগ প্রমাণের ওপর। তাদের আইন অনুযায়ী তারা কিন্তু আমাদেরকে সহায়তা করতে বাধ্য, কিন্তু আইন অনুযায়ী সহায়তা করতে বাধ্য, তার মানে শুধু সহায়তা করবো এটা বললেই হবে না, ওখানকার ডিউ প্রসেসে যতটা প্রক্রিয়া প্রমাণ করতে হবে যে এটা আসলে অবৈধভাবে সেগুলো। পরবর্তী সরকার যখন আসবেন তাদেরকেও এটা অব্যাহত রাখতে হবে, কারণ এটা একটা দীর্ঘসূত্রিতা আছে এই প্রক্রিয়াগুলোর মধ্যে, এটা থেকে রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে। কিন্তু উদাহরণ আছে যারা এনেছেন, সবটা যদি আমরা আনতে না পারি, আমরা আংশিকভাবে হলেও এটা আনতে পারবো বলে আমার বিশ্বাস। ফিলিপাইন, অ্যাঙ্গোলা, মালয়েশিয়া সহ কয়েকটি দেশ পাচারের কিছু অর্থ ফেরাতে পেরেছে। বৈশ্বিক পাচারের 1 থেকে 2% অর্থ নিজ দেশে ফেরে বলে জানান পর্যবেক্ষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 3.3%। এক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার পেছনে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রবৃদ্ধির গতি ধীর হয়ে 2024-25 অর্থ বছরে প্রায় 3.3% হওয়ার
ধারণা করা হচ্ছে, যার মূল কারণ 2024 সালে রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব। অনিশ্চয়তা, উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে বেসরকারি বিনিয়োগ কমছে। এছাড়া পণ্য আমদানির গতি কমায় শিল্পের উৎপাদন কমেছে। তবে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে 4.9% হবে বলেও পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আর 2026-27 অর্থ বছরে 5.7% প্রবৃদ্ধি হবে বলে প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি। পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার সৈকত। ঈদের ছুটিতে গত 2 দিনে সমুদ্রে ডুবে 3 পর্যটক সহ 6 জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্দেশনা না মেনে অনেকে সমুদ্রের যেখানে সেখানে নামছেন। সৈকতের অনেক স্থানে ভাঙন ও গুপ্ত খাল তৈরি হওয়ায় পানিতে নামার আগে বিপদ টের পাচ্ছেন না পর্যটকেরা। এতেই প্রাণহানি ঘটছে। সোমবার রাজশাহী থেকে কক্সবাজারে বেড়াতে যান শাহিনুর দম্পতি। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে কলাতলী সৈকতে নেমেছিলেন গোসলে। হঠাৎ কলেজ পড়ুয়া ছোট ছেলে সিফাত স্রোতে ভেসে যায়। উদ্ধারে ছুটে যান বাবা, কিন্তু দুজনে ফেরেন লাশ হয়ে। প্রশাসন জানায়, 2 দিনে সমুদ্র সৈকতে গোসলে নেমে মারা যায় 3 পর্যটক সহ 6 জন। যারা এই যে গার্ড আছে ওরা বারবারই টুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে নাকি তারা অনেক দূরে না যায়। তারা আসলে দূরে যাওয়াটা ঠিক না, কেননা দূরে অনেক রিস্ক। কেন যারা জানে তাদের জন্য ঠিক আছে, যারা সাঁতার জানে তাদের জন্য ঠিক আছে, যারা না জানে এদের জন্য আসলে এখানে যাওয়াটা ঠিক না। নিরাপত্তা কর্মীরা বলছেন, ছুটির দিনে এত পর্যটক আসে যে সামাল দেয়া কঠিন। আমাদের যে সিসিএফ লাইফগার্ডের যে নির্দেশনাগুলো আছে এবং হচ্ছে যে পয়েন্টগুলো আছে যেখানে পর্যটকরা গোসলে নামবেন, মূলত এই নির্দেশনাগুলো অধিকাংশ পর্যটকরা না জানার কারণে এবং ওই জায়গাগুলোতে গোসল না করার কারণে হচ্ছে এই দুর্ঘটনা হচ্ছে। জেলা প্রশাসন বলছে, সৈকতে সচেতনতা কার্যক্রম বাড়ানো হয়েছে, তবে অনেক পর্যটক নির্দেশনা মানেন না। রাউন্ড দ্য ক্লক আমাদের যে বিচ কর্মী আছে, আমাদের লাইফগার্ড আছে, তারা কাজ করছে। কখনো কখনো আপনারা এসে হয়তো এই প্রান্তে দেখতে পাচ্ছেন না, কিন্তু সে কোথাও না কোথাও আপনি তাকে গিয়ে পাবেন। সিসেফ লাইফগার্ডের তথ্য মতে সমুদ্রে গোসলে নেমে গত 10 বছরে মারা গেছে 60 জন, জীবিত উদ্ধার হয়েছে 773 জন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এই যাত্রায় এবার সারা দেশের সড়কে 30 জনের মৃত্যু হয়েছে আর আহত অর্ধ শতাধিক। বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কে 3 হুইলার সরাতে না পারলে বন্ধ হবে না দুর্ঘটনা। এবার এই যাত্রায় লম্বা ছুটি ঘোষণার পরেও মহাসড়কে অব্যবস্থাপনা এবং পশুর হাটের কারণে যানজটে ভোগান্তি পোহাতে হয় বলছেন বিশেষজ্ঞরা। এবারের ঈদুল আজহায় 10 দিনের লম্বা ছুটি দেয় সরকার। ঢাকা ছাড়তে ভোগান্তি এড়াতে দেয়া এই ছুটির বাস্তব চিত্র ছিল প্রায় বিপরীত। রেল বা লঞ্চের চেয়ে সড়কেই ছিল বেশি ভোগান্তি। ময়মনসিংহ ও উত্তরবঙ্গের দিকে যাত্রায় বেশ ভোগান্তি হয়েছে যাত্রীদের। যানজটে নাকাল হয়েছে ওইসব রুটের মানুষ। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, সড়কের উপর হাট ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণেই ভোগান্তি। পশুর হাট, তারপর ছুটির বিন্যাসের সমস্যা, এই 3টা কারণে এবার এই যাত্রা একেবারেই অস্বস্তিকর হয়ে গেছে। সড়ক পথের মানুষগুলোকে নৌ পথে নিতে হবে, সড়ক পথের মানুষগুলোকে রেল পথে নিতে হবে, কারণ রেল এবং নৌ হলো সবচেয়ে টেকসই। এবারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 30 জন। এর মধ্যে ঈদের আগের দিন শুক্রবারই মারা গেছেন 20 জন। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে 3 হুইলার সরানো না গেলে বন্ধ হবে না দুর্ঘটনা। তো এই সমস্ত জায়গাগুলোতে যদি আমরা 3 হুইলারকে রোধ করতে না পারি, মহাসড়কে বা ব্যাটারিচালিত রিক্সাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে এই সিচুয়েশনটা ভালো হওয়ার কোনো সুযোগ নাই। অতিরিক্ত যাত্রী চাহিদা মেটাতে অনেক লোকাল ভেহিকেল চলে আসে রাস্তায়। যে বাসগুলো আমার হয়তো ঢাকা শহরে চলতো বা শহরতলিতে চলতো, তারা দেখা যায় লং ডিস্টেন্সে ট্রাভেল করে, এই গাড়িগুলো দুর্ঘটনা ঘটায়। এবং যে চালকরা দেখা যাচ্ছে টানা ট্রিপ দিতে দিতে এতটাই ক্লান্ত হয়ে যায়, তারা তখন বেপরোয়া আচরণ করে। ফিরতি যাত্রার আগে লম্বা ছুটি থাকায় দুর্ঘটনা ও ভোগান্তি কমবে বলে আশা বিশেষজ্ঞদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানি গরুর ফেলে দেওয়া নারী ভুঁড়ি বিশ্বের অঙ্গ এবং কান রপ্তানি করে বছরে আয় হচ্ছে শত শত কোটি টাকা। ফেলে দেওয়া এসব অঙ্গ যাচ্ছে মিয়ানমার, ভিয়েতনাম, চীন, কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। সরকারের নীতি সহায়তার অভাব এবং সেবা পেতে দীর্ঘসূত্রতায় এগোতে পারছে না সম্ভাবনাময় এই খাতটি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, এই খাতকে এগিয়ে নিতে প্রশিক্ষণ এবং সরবরাহ ব্যবস্থার জটিলতা দূর করা জরুরি।
নিজের কারখানায় থরে থরে সাজানো কোরবানি গরুর পিজল বা বিশেষ অঙ্গ পরীক্ষা নিরীক্ষা করছেন তরুণ উদ্যোক্তা সোহেল খান। ড্রায়ার মেশিনে 3 থেকে 4 দিন শুকিয়ে সেগুলো রপ্তানি উপযোগী করছেন তিনি। চাকরির পেছনে না ছুটে 2019 সালে শুরু করেন অপ্রচলিত এ পণ্যের রপ্তানি। বর্তমানে কর্মসংস্থান তৈরি করেছেন 18 জনের। এখানে যে প্রোডাক্টটা আমরা রপ্তানি করতেছি এটা বাংলাদেশে কেউ খায় না। সরকার যদি আমাকে এখান থেকে একটু হেল্প করে যে আমাদের 10 দিন না, আমরা 7 দিনের মধ্যে আমাদের যদি হেলথ সার্টিফিকেটটা তারা তৈরি করে দিতে পারে, তাহলে এখানে আমাদের বায়ারের প্রতি আমার কমিটমেন্টটা ঠিক থাকে। অপ্রচলিত হলেও দারুণ সম্ভাবনা দেখাচ্ছে এই ব্যবসা। কোরবানি পশুর ফেলে দেয়া এই বিশেষ অঙ্গ প্যানিস বা পিজল রপ্তানি হয় কানাডা এবং আমেরিকায়, যা সেখানকার পোষা কুকুরের প্রিয় খাবার, যার টন বিক্রি হয় $22,000 থেকে $23,000। দেশ থেকে গরুর নাড়িভুড়ি চলে যায় ভিয়েতনাম, চীন, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে, যা সেখানকার বেশ জনপ্রিয় খাবার। চাহিদা বাড়ায় রাজধানীর হাজারীবাগেও গড়ে উঠেছে বেশ কয়েকটি আড়ত। সেখান থেকে বিশেষ অঙ্গ সংগ্রহ করে বিক্রি করা হয় রপ্তানিকারকদের কাছে। পিজল 60 থেকে 70 টাকা আর ভুড়ি প্রতি পিস বিক্রি হয় 350 টাকা থেকে 400 টাকায়। লবণ টবণ দেওয়ার পরে 450-500 টাকার মধ্যে থাকতো, এখন সেটা নাই 300-350 টাকা চলে আসছে। ভুড়ি আমি টন 2 টন ছাড়া বিক্রি করি না। আমরা যখন খুচরা যে ফকার আছে আমরা হেড থেকে কিনা আমি স্টক করি, মাসে মালদন 4 টন 5 টন বিক্রি করি। সরকারে যদি আমাদের একটা সাপোর্ট দেয় তাহলে এটা দেখা যাবে যে চামড়ার থেকেও ভালো একটা পর্যায়ে যাব। কোরবানি পশুর ফেলে দেয়া বিভিন্ন হাড়, শিং, লেজ, কান দিয়ে তৈরি হয় হস্তশিল্প ও ওষুধ তৈরির কাঁচামাল। সংগ্রহ করে তার প্রিজার্ভ করা, এটা লজিস্টিক্স আছে, ট্রান্সপোর্ট, ওই জায়গাগুলোতে আমরা সহযোগিতা করতে পারলে দেখা যায় তাদের ট্রানজিশন কস্ট বা তাদের অপারেশন কস্ট অনেক কমে আসবে। যেখানে সেখানে ফেলে পরিবেশ নষ্ট না করে বিশেষ অঙ্গ সংগ্রহে স্থানীয় সরকারের সমন্বয়ে কেন্দ্র স্থাপন করার তাগিদ উদ্যোক্তাদের। এতে এই খাত অর্থনীতিতে আরও বেশ ভূমিকা রাখতে পারবে বলে আশা করেন তারা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।